রাস্তার মধ্যে দেখা হয়ে গেল আমার এক পরিচিত জনের সঙ্গে। তার সাথে হ্যান্ডশেক করে নিলাম। সে গায়ে হাত দিয়ে বলতেছে শার্টে হাত দিও না, শার্টটা কিন্তু আমার গার্লফ্রেন্ড দিয়েছে। তারপরে চললাম আমাদের গন্তব্যের দিকে। রাস্তায় যে পরিমাণ জ্যাম, গাড়ি যাওয়ার জায়গা নেই, পা ফেলার জায়গা নেই। তারপর দুজন ভাবতে লাগলাম যে কি করা যায়। মিরাজ বলল, ভাই চলেন, আমার তো মোচটা একটু বেড়ে গেছে, তো চলেন আমার চাচার সেলুনে যাই, একটু মোচটা একটু হালকা করে কেটে আসি, নয়তো বা বিরিয়ানি খাওয়ার সময় আটকে যাবে। এরপর পই পই করে চলতে লাগলাম তার চাচার দোকানের দিকে। সে সামনে এগিয়ে যাচ্ছে তার চাচার দোকানের সামনে। এটা হচ্ছে ওর চাচার দোকান। তারপরে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে সে তার চাচা আসলো। তার চাচা আসার পর তাকে তার মোচটা কেটে দিল, যেন বিরিয়ানি খাওয়ার সময় গোপ বাধা না দেয়। তো দেখতেই পাচ্ছেন যে সে বিরিয়ানি খাওয়ার আগে কি সুন্দরভাবে মোচটা কেটে নিচ্ছে। মোচটা কাটার পরে আমার কাছে করছে, ভাই দেখো তো আমাকে নায়কের মতো লাগতেছে। বললাম, হ তোমাকে নায়কের মতো লাগতেছে। অপরদিকে আমাদের একজন সহযোদ্ধা, ওই যে সাদা শার্ট পরে অপেক্ষা করছে আমাদের জন্য, তাকে বাসায় থেকে 40টা ফোন দিয়ে ডেকে আনা হয়েছে এবং সে গুটি গুটি পায়ে আমাদের দিকে এগিয়ে আসছে এবং আমাদেরকে বলছে, তাহলে চলো যাওয়া হোক। এই সেই ভাগ্যবান ব্যক্তি আমাদের প্রাণপ্রিয় শফিক ভাই। এরপর আমরা অপেক্ষা করতে লাগলাম গাড়ির জন্য, যে কখন গাড়ি আসবে আর কখন আমরা যেতে থাকবো। কিন্তু রাস্তায় যে পরিমাণ জ্যাম, আর ঢাকা শহরে তো রিক্সা তেমন একটা পাওয়া যায় না। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা রিক্সা পেলাম। সেই রিক্সাতে উঠে আমরা যেতে লাগলাম আমাদের গন্তব্যস্থলে। আর রিক্সাওয়ালা মামা আমাদেরকে বিদ্যুৎ গতিতে নিয়ে যাচ্ছিল। তো গাইস, এই হচ্ছে সেই বুদ্ধিজীবী, আমাদের বুদ্ধিজীবী আমাদের আজকে সবাইকে বিরিয়ানি খাওয়াবে। বিরিয়ানি খাওয়ার দৃশ্যটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন, তো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এরপর আমরা বাজারের মধ্যে ঘোরাঘুরি করতে লাগলাম যে কোন হোটেল বা কোন রেস্টুরেন্টটায় ভালো বিরিয়ানি পাওয়া যায়। তো আমরা যেতে লাগলাম। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে একটা দোকান পেলাম, সামনে একটা রেস্টুরেন্ট আছে। ওখানে গিয়ে দেখি আমাদের সিট হয় নাকি। ঢাকা শহরে রেস্টুরেন্টে খুবই কম জায়গা থাকে, আর এগুলো তো রেস্টুরেন্ট, এগুলো হচ্ছে এক ধরনের হোটেল, বিরিয়ানি হাউস বলা যায়। তো আমরা যেতে লাগলাম আমাদের বিরিয়ানি হাউসে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটা বিরিয়ানি হাউস পাওয়া গেল এবং সেখানে আমরা গিয়ে বসলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দুজনের সিট হলো আর দুজনের সিট হলো না। আমি এবং মিরাজ দাঁড়িয়েছিলাম। আমাদের সিট না হয় আমরা এদিক ওদিক তাকিয়ে অনেকক্ষণ ভরে ভেবে ভাবলাম যে না, এখানে আমাদের খাওয়া হবে না। তারপরে আমরা বের হয়ে আসলাম। মিরাজ বলল, ভাই চলো ওইদিকে যাই, সামনে একটা ভালো হোটেল আছে, সেখানে খুব ভালো মানের বিরিয়ানি পাওয়া যায়। তারপর আমরা যেতে লাগলাম অন্য কোথাও, অন্য কোনো রেস্টুরেন্টের খোঁজে। এরপর মিরাজ আর তোফাজ্জল ভাই কিছু কথাবার্তা বলতেছিল যে ভাই চলো সামনের দিকে যাই, সামনে গেলে খুব ভালো হোটেল পাওয়া যাবে এবং সেখানকার বিরিয়ানি খুবই সুস্বাদু হয়ে থাকে। এরপর তাদের পিছু পিছু আমরা ছুটতে লাগলাম মার্কেটের ভিতর দিয়ে। রাস্তায় যে পরিমাণ জ্যাম, পা ফেলার জায়গা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে ঢাকা শহরে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, এখানে পা ফেলার জায়গা থাকে না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমরা চলে আসলাম নিউ ঢাকাইয়া বিরিয়ানি হাউস। এখানে ঢাকার খুব ভালো মানের বিরিয়ানি পাওয়া যায়। এবং তারপরে ঢুকেই আমাদের তোফাজ্জল ভাই এক গ্লাস পানি খেয়ে নিল, সেই চঞ্চলের মতো, যাতে খাইতে জায়গা কম লাগে, বিরিয়ানি যাতে কম লাগে। এরপরে সে চললো হাত ধোয়ার জন্য। তার দেখা দেখি মিরাজও চলতে লাগলো যে হাত ধুয়ে আসুক। হাত ধোয়া শেষ করে তোফাজ্জল এবং মিরাজ ভাই কথা বলতে লাগলো। তাদের কথা বলতে বলতে আমাদের সামনে চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত কাচ্চি বিরিয়ানি, যার জন্য আমাদের আজকে এত ঘোরাঘুরি। এরপরে খাবারটা মিরাজ খেতে লাগলো, কিন্তু আমি তাকে বললাম যে ভাই বিসমিল্লাহ কইসাও তো খাওয়ার আগে? কইলো হ্যাঁ ভাই বিসমিল্লাহ বলেছি। এরপরে প্লেটে থাকা সমস্ত শসাগুলো সে একাই কভার করে নিল। এদিকে আছে আমাদের সেই প্রাণপ্রিয় শফিকুল ভাই, যে কিনা কোনো কথা বলছে না, শুধু খেয়েই যাচ্ছে। এদিকে মিরাজ এবং তোফাজ্জল ভাই দুইজন যেন ভাইজ লাগাইছে খাওয়ায়, যে কে কার আগে খেতে পারে। ছোটোবেলায় আমরা যেরকম ভাইজ লাগাইতাম যে কার আগে খাওয়া হবে, ঠিক তেমনটাই হচ্ছে এখানে। তোফাজ্জল ভাই মুখে কোনো কথা নাই, একের পর এক শুধু বিরিয়ানি খেয়েই যাচ্ছে আর খেয়েই যাচ্ছে। মানে আমি যে ভিডিও করতেছি, আমি নিজের খাওয়া বাদ দিয়ে শুধু ভিডিও করে যাচ্ছি যে এরা কিভাবে খায় আর এরা কি করে।
সেই স্বাদ হয়েছে। পরক্ষণেই মিরাজ বলে উঠলো ভাই সেই স্বাদ হয়েছে। এরপরে মিরাজের পাতে থাকা ডিমের কুসুমটা আমি নিতে চাইলাম, কিন্তু সে দিল না। প্লেটটা সরিয়ে নিয়ে সে লুকিয়ে লুকিয়ে খেতে লাগলো। এরপর বেহায়ের মতো হাত পেতে দিলাম তার কাছে যে ভাই আমাকে একটু কুসুম দাও। এরপরে সে আমাকে কুসুম দিল, এক টুকরো দিল, তখনই খেয়ে নিলাম। এরপরে আবারও বেহায়ের মতো তার কাছে চাইলাম, 2বার তো হয়ে গেল, লাস্ট 3বার বললাম ভাই ফাও মাও দাও, ফাও মাও না দিলে মাও মরে যাবি না। এরপরে সে আমাকে আরও একটু কুসুম দিল। এভাবেই চলতে লাগলো আমাদের ইয়ার্কি ফাজলামি এবং খাওয়া দাওয়া। এদিকে আমি মিরাজের সঙ্গে ফাজলামি করতেছি, কিন্তু অপরদিকে কিন্তু আমাদের তোফাজ্জল ভাইয়ের খাওয়া দাওয়া শেষ, শফিক ভাইয়েরও খাওয়া দাওয়া শেষ। সে একটা টিস্যু নিয়ে আলতো করে মুখ মুছতে লাগলো। আমি ক্যামেরা ধরাই সে স্তব্ধ হয়ে গেল। এরপরে মিরাজ দেখুন এখনও বসেই আছে, শালা প্লেটে কিচ্ছু রাখে নাই, সব চেটে চুটে খেয়েছে। এরপর শফিক ভাই আমাকে ডেকে ডেকে কানে বলল যে ভাই তুমি ভিডিও অফ করো, তোমাকে একটা কথা বলবো। কিন্তু সে তো জানে না যে আমি ভিডিওটা অন করে রাখছি। তো সে কানে কানে আমার বলল যে আমার ঘরে বাড়ি যে পাপ না, এটা জেনে আর কেউ না জানে, তাহলে কবিনি সব শালা পাগল হয়েছে। তো তারপরে এটা বলেই সে অট্টহাসি দিয়ে উঠলো এবং আমরা সবাই তো এই গাইস খাওয়া দাওয়া শেষ। এখন আমরা রওনা হলাম বাসার দিকে। আবার পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই প্রথম ফুড ব্লগিংটা আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ।